আমার পরের বক্তার কথায় আসি। তিনি দেখিয়ে দিয়েছেন যে এভাবেও ফিরে আসা যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, আবার একবার ফিল্ম ইন্ডাস্ট্রির পার্টে আসবো, যে ব্যান কালচারের শিকার তিনি নিজে হয়েছেন দশকের পর দশক। তবে রাজনীতির পতাকা হাতে তার কামব্যাকটাও কম সিনেমাটিক নয়। একসময় তার সুপারহিট যাত্রাপালা ছিল দুর্গা ধরেছে ত্রিশূল, প্রায় সেই স্টাইলেই গণতন্ত্রের ত্রিশূলে চুরমার করেছেন অরূপ স্বরূপদের সাম্রাজ্য। তার দেবীবরণ সিনেমার একটা গান এখনও মুখে মুখে ফেরে, গা ছমছম কি হয় কি হয়। প্রায় সেই রকম সাসপেন্সেই রাজ্যের মানুষ দেখার অপেক্ষায় আছে যে বিবি পায়রার ডানার ঝাপটাতে টালিগঞ্জের কায়েমি স্বার্থের মৌরসী পাটটা শেষ পর্যন্ত ভাঙে কিনা। আমার পরের বক্তা, পাপিয়া অধিকারী সুপারহিট ফিল্ম ছিল প্রতিজ্ঞা। আজ টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী প্রতিজ্ঞা একই সঙ্গে সুশাসন এবং খোলা হাওয়া। ইতিমধ্যেই বিশ্বাস ব্রাদার্সদের দুর্গ ভেঙে ফেডারেশন অফিসে পা রেখেই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধকরণ করেছেন তিনি। কিন্তু এতদিনের অচলায়তন ভাঙা তো মুখের কথা নয়। শেষ পর্যন্ত পারবেন তো পাপিয়া? তিনি নিজে কি বলেন এবার শুনব। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে ধন্যবাদ, এবিপি আনন্দকে ধন্যবাদ শুনুন মুখ্যমন্ত্রী করবার জন্য। মুখ্যমন্ত্রীর নাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, আমার নাম পাপিয়া অধিকারী। সলিলদার কথায় অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়, শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয়, কোনো দিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা ঠিকই করেছি, আমরা শপথ নিয়েছি। সুমন যেরকম বললেন, আসলে সুস্বাস্থ্যের হাওয়া বইয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গের অসুখ করেছিল, আমরা সেই অসুখটা ধরতে পেরেছি। এবার সঠিক ডাক্তাররাও আছেন, আমরা আছি। আপনারা একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, 1,54,00,000 মানুষ রেলের টিকিট কেটেছিল এই বাংলায় এসে ভোট দিয়ে বাংলাকে পরিবর্তন করবেন। 1437টা স্পেশাল ট্রেন চলেছিল বাংলায় আসার জন্য। 9,600 মানুষ সারা ভারত থেকে প্রচার করতে এসেছিলেন। আর আরও একটা কথা শুনলে খুব অবাক হয়ে যাবেন, খুশি হবেন। নয়ডা এবং অন্যান্য জায়গায় আমাদের পরিযায়ী শ্রমিকরা যারা কিনা বাঙালি, তারা এখান থেকে ডোমেস্টিক হেল্পের কাজ করতে গিয়েছিলেন। 15 দিন তারা ওখানে ছিলেন না, তারা বাংলায় এসেছেন, বাংলায় পদ্মচিহ্নে ভোট দিয়েছিলেন, রেজাল্টের জন্য অপেক্ষা করেছিলেন। গ্রামে গঞ্জে শহরে যে যেখানে থেকেছে লাড্ডু খাইয়েছেন, তাদের কর্মক্ষেত্রে গিয়ে তাদের সবাইকে লাড্ডু খাইয়ে বলেছিলেন, আর বেশি দিন হয়তো আপনাদের এখানে কাজ করতে হবে না, কারণ আমরা ওইখানে ফেরত যাব। এই যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনব, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। নরেন্দ্র মোদীজি পেছনে অনেক শিল্পপতিরা দাঁড়িয়ে আছেন, তারা তাদেরকে বিশ্বাস করেননি। কোটি কোটি টাকা খরচা করে প্রতি বছর বিজনেস সামিট হয়েছে, নিট ফল শূন্য, আর এঁরা দাঁড়িয়ে আছেন। আমি নিজে 2টো বিজনেস সামিট, 2টো বিজনেস সেমিনার আমি অ্যাটেন্ড করেছি। তারা কথা দিয়েছেন, আমি টালিগঞ্জ কনস্টিটুয়েন্সির। সুমন বললেন ত্রিশূল দিয়ে অসুর নিধন করা, সত্যিই অসুর। আমি যত টালিগঞ্জে ঢুকেছি ক্যাম্পেনিংয়ের সময় আমি অবাক হয়ে গেছি। টালিগঞ্জ মানে লোকে কি ভাবতেন, টালিগঞ্জ মানে একটা ফিল্ম ট্রেড, এখনো ইন্ডাস্ট্রি হয়নি, তৈরি করব আমরা ইন্ডাস্ট্রি।
টলিগঞ্জ একটা ফিল্মের বিরাট একটা ব্যাপার থাকে এবং মোটামুটি মানুষরা উচ্চবিত্ত মধ্যবিত্ত, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। টালিগঞ্জের ভেতরে ভেতরে 111, 112, 113, 114 ওয়ার্ডগুলোর মধ্যে কি আছে, সেখানে প্রকৃতপক্ষে ওঁরা একটা স্লোগান করেছিলেন, ওদের দল একটি স্লোগান করেছিলেন, বিজেপিকে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। আমি নিজে কেউটে সাপের বাসা দেখেছি, কী সাপ আমি জানি না। ভেতরে ভেতরে ছোট ছোট বাড়িতে ছোট ছোট ঘর, সেখানে জল ঢুকে যায়, রাস্তা বলে কিছু নেই। আমি বহু গ্রামে গঞ্জে অভিনয় করেছি, শো করেছি, গ্রামেও এরকম নয়, গ্রামও লজ্জা পাবে টালিগঞ্জের ভেতরে ভেতরে কি আছে। সেখানে রাস্তা নেই, জল ঢুকে পড়ে, জল থাকে, সাস্টেইন করে। আমি এই প্রি মনসুনে, আর কিছুদিন বাদেই মনসুন, আমি ইরিগেশনের সাথে, কেএমসির সাথে, সকলের সাথে বসেছি, যাতে আমরা এসেছি অন্তত জল যাতে সাস্টেন না করে। জল তো বৃষ্টি হবেই, কোনোভাবে পাম্প করে বা কিছুভাবে ওগুলোকে বের করে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা আমি করব আমার ভোটার্সদের জন্য। কারণ আমি বলেছি মিস্ত্রির মতো ঘরে ঘরে গিয়ে কাজ করব। বিধায়ক যে হয় তাকে মিস্ত্রি হতে হয়, ঘরে ঘরে গিয়ে কাজ করতে হয়। সেই খাটের তলায় আমি সাপের বাসা দেখেছি। ওরা জানতেন যে সাপের বাসা তারা ক্রিয়েট করেছে, এবং বিজেপিকে ভোট দিয়ে, পদ্মচিহ্নে ভোট দিয়ে তারা সেই সাপকে ফেলে দিতে পারবেন। আমি দেখে এসেছি, আমি চিহ্নিত করেছি। আমাদের একটা ডিকিউব চলছে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এক্ষুনি উনি বলেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, প্রথমে উনি একটা কাগজও নিয়ে এসছেন সঙ্গে করে আপনাদের দেখানোর জন্য। সেই কাগজ আমরা সবাই জানি, দেওয়া হবে অন্নপূর্ণার ভাণ্ডার, দেওয়া হবে ঠিকঠাক মানুষকে, কোনো ইন্ট্রুডার্স, কোনো অনুপ্রবেশকারীকে আমরা দেব না, আমরা কোনো রোহিঙ্গাদের দেব না, আমরা কোনো পুরুষকে অন্নপূর্ণার ভাণ্ডার দেব না। সেই জন্যেই উনি বললেন 7 গোষ্ঠী, 7 গোষ্ঠী না, গোষ্ঠীর পরিচয়টা, ফ্যামিলি ট্রি, ফ্যামিলিতে কারা কারা আছেন, তাদের কটা ঘর জানতে হবে না। এমনি নিয়ে চলে যাবেন 3,000 টাকা, আমাদের সরকারের টাকা। সেই টাকা কিন্তু শ্রাদ্ধ করার টাকা নয়। আমরা অনেক শ্রাদ্ধ দেখেছি, আমরা আবাসন থেকে শুরু করে তৃণমূল নেতাদের বাড়িতে যারা 2-3টে বাড়ি আছে তারাও নিয়ে গেছেন আবাসনের টাকা। সত্যিকারের যারা মানুষ আমরা নিজেরা দেখেছি, প্লাস্টিকের ঘরে এখনও থাকেন। সেই প্লাস্টিকের ঘর, চতুর্দিকটা প্লাস্টিক, মাটির উপর কোনো ক্রমে তারা এই সমস্ত খড়-টর বিছিয়ে থাকেন। ভাবা যায় 2026-এ এখনও মানুষ প্লাস্টিকে থাকেন, আর সেইখান থেকে মহিলাদের তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার করা হয়। এই সব আমরা দেখেছি। মৌসুমি, টুম্পা এখন আমার বন্ধু হয়ে গেছে, বহুদিন ওদের সাথে আমরা আন্দোলন করেছি। ওরা বলে আমাদের বুকটা কীরকম হয়ে যায় জানো তো, যখন দেখি খুনিরা বুক ঠুকে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের দিকে অদ্ভুতভাবে তাকায়। তোমাদের বলছি, সবাই ধরা পড়বে। বিশ্বজিৎকে বলছি, সব কিছুর আমরা সবে এসেছি, সব উত্তর আমরা দিয়ে দেব। তোমরা যখন 4 মাস বাদে তোমার মায়ের সন্তান এবং তোমার ভাই, তার ওই পচা গলা পোকা ধরা দেহটা দেখেছিলাম, দেহ ছিল না, তখনও কিন্তু তোমাদের সাথে আমরা সবাই কেঁদেছি। তারা কেঁদেছেন কি না আমরা জানি না, কিন্তু আমরা কেঁদেছি। এবং তখন থেকে ঠিক করেছিলাম এই অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। আমরা প্রতিশোধ নিচ্ছি না, কিন্তু যারা অন্যায় করেছে তাদের সাজা নিশ্চিত করতে হবে। ওদের বন্ধু ছিল মেয়েটি, আমরা নাম জানি। অদ্ভুত ব্যাপার, যেমন অভয়ার নামও আমরা বলতে পারি না। অভয়ের
যেখানে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে, সেই জায়গাটা যখন ডেমলিশ করা হলো, তারপরেও যখন দোষীদের শাস্তি দেওয়া হলো না, সারা পৃথিবীর সাথে আমরাও অত্যন্ত অবাক হয়ে গেছিলাম। সারা পৃথিবীতে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছড়িয়ে আছে, কি প্রচণ্ড সহ্য করতে হয় আমাদের কান দিয়ে। তখনও বলতাম একজন মহিলা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কিছু না কিছু করবে। ওরা যখন গালাগাল করতো আমরা ডিফেন্ড করার চেষ্টা করতাম, কারণ সেই মুখ্যমন্ত্রী আমাদেরও। আমাদের টালিগঞ্জ ট্রেডে, যেহেতু আমি টালিগঞ্জের ছোটোবেলা থেকে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে, আমি অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবিতে অভিনয় করেছি। আমাদের প্রডিউসাররা আসতেন সমৃদ্ধ কৃষক, ধুতি পরে আসতেন, ছবি হতো, সবাই এনজয় করতেন। ডুরে পরা শাড়ি, মলিন ধুতি, কাঁধে বাচ্চা, তারা ছিলেন আমাদের দর্শক। সেই কন্টেন্টই আলাদা ছিল। অদ্ভুতভাবে আমরা দেখছি কন্টেন্ট বদলে গেল। মাল্টিপ্লেক্সে ছবি রিলিজ করছে, সমস্ত কন্টেন্ট হারিয়ে গেল, কন্টেন্টগুলো নেই। খুব আরবান কালচারের কন্টেন্ট, যেখানে পরকীয়া থাকে, যেখানে আরও অনেক কিছু থাকে। আর অপমান কালচার শুরু হয়ে গেল ফেডারেশনে। এক একজন 26টা ফেডারেশনে 40,000 টাকা করে এক একজনকে দিতে হয় কার্ড নেবার জন্য। এমনকি আর্টিস্ট ফোরাম আমাদের নিজেদের, সেখানেও 1,000 টাকার অ্যাডমিট এবং 10,000 টাকা দিতে হয় কার্ড নেওয়ার জন্য। এক অদ্ভুত টাকার খেলা চলছে। কেন? আমরা এতগুলো আর্টিস্ট আছি, আমরা এতগুলো টেকনিশিয়ানস আছি নাম করা, তারা যদি ফাংশন করে সেই টাকা সহজেই জোগাড় করা যায়। তাই ফেডারেশন বলে আর কিছু থাকবে না। ওখানে হাসান হুসেন কারা কারা সব রয়েছেন, বাবাই, হাসান, এইসব নামগুলো আমি বলে দিচ্ছি, কারণ তারা ডিটেক্টেড হয়েছে, এবার ডিলিটেড হবে এবং ডিপোর্টেড হয়ে যাবে। টালিগঞ্জে আর তারা থাকতে পারবে না। একটা ছাতার তলায় সব থাকবে। আগেও তাই হতো, একটা ছাতার তলায় সব, আর কোনো টাকা পয়সা, কোনো কাটমানি, কোনো সাসপেনশন, ব্যান কোনোদিন শুনেছেন? একজন শিশু সে কাঁদতে পারবে না, একজন খেলোয়াড় খেলতে পারবে না, আর একজন শিল্পী তার সৃজনশীলতা নষ্ট করে দেবেন। আজকে অনিক দত্ত চলে গেলেন আমাদের ছেড়ে। নন্দনে যখন এসেছিলাম আমি মনে মনে ভাবছিলাম এই অতৃপ্ত আত্মা কিন্তু থাকবে নন্দনে। তার ছবি, ওই প্রমোটারদের ধ্যাসটামো নিয়ে প্রথম ছবি করেছিলেন ভূতের ভবিষ্যৎ। এদের রোষে পড়েছিলেন, এদের রোষে পড়ে তার ছবি নন্দনে যাওয়া বন্ধ হয়ে গেল। সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে অপরাজিত করেছিল, সেই ছবি ঢোকা বন্ধ হয়ে গেল। তিনি আর নন্দনে পা রাখেনি, আজকে মৃতদেহ এসে নন্দনে ঘুরে গেল। আমরা ছিলাম সাক্ষী তার সেই শেষ যাত্রার। কেন? গত সরকার খুনি ছিলেন সব দিক দিয়ে, মেধাকে খুন করেছে, সৃজনশীলতাকে খুন করেছে, আর্টিস্টদের নিজেদের চাহিদাকে খুন করেছে। হাজার হাজার টেকনিশিয়ানস, আপনারা জানেন না, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে প্রায় 15 বছর ব্যান করে রেখে দিয়েছে। তাদেরকে কাজ করতে দেওয়া হয় না, কারণ তারা মিটিং মিছিলে হাঁটতে অস্বীকার করেছে, তারা প্রোটেস্ট করেছে। আমি সেই টালিগঞ্জের একজন প্রতিভু হয়ে বলছি, যাদেরকে ডিপোর্ট করার তাদেরকে আমরা ডিপোর্ট করে দেব, আর এক ছাতার তলায় টালিগঞ্জ থাকবে। সবাই কাজ করবে, সবাই কাজ করে আমরা একটা সুস্থ টালিগঞ্জ ফিরিয়ে আনব। আপনারা সবাই ভালো ভালো ছবি দেখবেন, ভালো সিরিয়াল দেখবেন। যেমন আমি বলেছিলাম পরকীয়া থাকবে না, অপমান কালচার থাকবে না। যেমন আমাদের বাঙুর হসপিটালে কার্ডিওলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোর ডিপার্টমেন্ট নেই, তেমনি পরকীয়া কালচারও আর থাকবে না, অপমান কালচার আর থাকবে না টালিগঞ্জ। নমস্কার। ধন্যবাদ আপনাকে। পাপিয়া অধিকারী টালিগঞ্জের থ্রেড কালচারের কথা বলছিল। আমি এইখানে
থ্রেড সিন্ডিকেট আর একটা শব্দবন্ধ, ওই যখন আরজি করে গোটা রাজ্য, গোটা দেশ, গোটা পৃথিবী তোলপাড়, তখন থ্রেড সিন্ডিকেট এই শব্দবন্ধ উঠে এলো, বাঙালি চিনল। আজকে এই মুহূর্তে সবথেকে বড় খবর, নর্থ বেঙ্গল লবির সক্রিয় সদস্য, এই থ্রেড সিন্ডিকেটের মাথা বলে অভিযোগ যার বিরুদ্ধে, বিরূপাক্ষ বিশ্বাস, আজকে সিনিয়র রেসিডেন্টের পদ থেকে তাকে স্বাস্থ্য দপ্তর বরখাস্ত করলো। আই রিপিট, বিরূপাক্ষ বিশ্বাস বহুবার আরজিকর ক্ষেত্রে যার নাম, যার বিরুদ্ধে অভিযোগ শোনা গেছে, নর্থ বেঙ্গল সেই কুখ্যাত লবির সক্রিয় সদস্য বলে অভিযোগ, থ্রেড সিন্ডিকেটের মাথা বলে অভিযোগ, সিনিয়র রেসিডেন্টের পদ থেকে স্বাস্থ্য দপ্তর বরখাস্ত করলো। পাপিয়াদির কাছে শুধু আমার অনুরোধ থাকবে যে এই ফিগার আমার কাছে ছিল না, 1,54,00,000 মানুষ যারা এসেছিলেন ভোট দিতে, পাপিয়াদির বক্তব্য তারা বিজেপিকে ভোট দিয়েছেন, খুব ভালো, কিন্তু এই সরকার এমন একটা পরিবেশ সৃষ্টি করুক, এত কর্মসংস্থান সৃষ্টি করুক, তাদের যেন আর কোনো দিন নয়ডায় ফিরে যেতে না হয়। যাই হোক, আমি এইখান থেকে নিঃসন্দেহে আরেকটা পার্টে আসব। আমার এখনও মনে আছে 2016 সালে কলকাতার নগর দায়রা আদালতে মাননীয় বিচারক সঞ্চিতা সরকার বলেছিলেন, এই কামদুনি মামলার অপরাধ যদি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার না হয়, তাহলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে আর কিছু হয় না। তৃণমূল সরকার প্রথমে লোক দেখিয়ে 9 জনকে গ্রেফতার করে 22 দিনে চার্জশিট দিয়েছিল, কিন্তু তারপর সেই সরকারই 10 বছরে 14 বার সরকারি আইনজীবী বদল করলো এবং 10 বছর ধরে সিআইডি এমন তদন্ত করলো, তার ফলাফল কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানেই আপনাদের বলেছি। নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত 1 জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজন বেকসুর খালাস হয়ে গেল কলকাতা হাইকোর্টে। এই যন্ত্রণা নিয়ে 13 বছর ধরে লড়াইটা চালাচ্ছে মৌসুমীরা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাওয়ায় টুম্পা বলল খানিকক্ষণ আগে, ওদের ভাগ্যে জুটেছে সিপিএম আর মাওবাদীর তকমা। কিন্তু আজ 13 বছর পরে রাজ্যে নতুন বিজেপি সরকারের কাছে মৌসুমী কি চাইছে? প্রথমে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রণাম জানাই। আমার পিছনে যারা আছেন বা আমার সামনে সম্মানীয় সাংসদ, সবাইকে আমার প্রণাম জানাই। তো এবিপি আনন্দকেও ধন্যবাদ দেব যে আমাদের মতো অতি সাধারণ, অতি ক্ষুদ্র মানুষকে, আমাদের সাধারণ মানুষের মাঝে কিছু ছোট ছোট কথা তুলে ধরার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তার জন্য সুমনদাকে অনেক অনেক ধন্যবাদ। বসে বলুন। দেখুন, কামদুনির নিয়ে কিছু বলার আর নেই, সকলেই সচেতন ব্যক্তি, সকলেই জানেন যে কামদুনির কি ঘটনা ঘটেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে মঞ্চে পাপিয়াদি আছেন, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সাথী ছিলেন, এবং রুদ্রনীল দা আছেন। রুদ্রনীল দাকেও অনেকবার আমরা কাছে পেয়েছি, একসাথে আমরা রাস্তা হেঁটেছি। অতএব আরও সবাই আছেন, সকলেই কামদুনি নিয়ে প্রোটেক্ট করেছেন একটা টাইম, এখনও করেন। তো আমার পরিচিত যারা আছেন এখানে, রুদ্রনীল দা এবং পাপিয়া অধিকারীদি, তো আজ ওনারা সাংসদ হয়েছেন, মানুষের আশীর্বাদ প্রচুর পেয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই কথাটাই বলবো, একটা কথাই বলবো যে শুনুন মুখ্যমন্ত্রী, আমি একটা টাইম শুভেন্দু অধিকারী মহাশয়, উনিও আমার গ্রামে গেছিলেন, ওনাকে ফোন করলে আমরা পেতাম। এবং মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, প্রথম যখন 2013 সালে আন্দোলন শুরু করেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখনই কোনো প্রোগ্রাম করেছি ওনাকে ফোন করেছি, ওনাদেরকে কাছে পেয়েছি প্রত্যেকটা পদক্ষেপে। তো প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এখনও পর্যন্ত আমাদের পাশে তারা আছেন। কারণ 2013 সালে যখন আন্দোলন শুরু করেছিলাম, তখন কিন্তু মাত্র 2011-তে টিএমসি সরকার এসেছিলেন, সবে এসেছেন। আর সেই সময় আমরা ছিলাম গ্রামের গৃহবধূ, আমাদের বয়সও ছিল সেই সময় খুবই অল্প। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম যে আমাদের ঘরের মেয়ের বিচার হোক। কারণ আমরা চেয়েছিলাম কি বলুন তো, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যাকে আমরা সকলে ভোট দিয়ে এই রাজ্যে নিয়ে এসেছিলাম, যে আমরা মেয়েরা সুরক্ষিত থাকব। কারণ মমতা ব্যানার্জি কিন্তু আন্দোলন করেছিলেন সেই সিঙ্গুর নন্দীগ্রামে তাপসী মালের ঘটনা, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে তিনি নাকি অনশন করেছিলেন, পিছনে চকলেট খেতেন। পরে আবার শুনেছি উনি আদৌ 13 দিন 1 মাস অনশন করেননি, খেয়েই ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ অনেক কিছু বিশ্বাস করে
করেছিলেন যে এই সরকার আসলে, টিএমসি সরকার আসলে তাহলে রাজ্যে অনেক উন্নয়ন হবে, অনেক শিক্ষা দীক্ষা সব কিছুতে হয়তো আমরা মাথা উঁচু করে বাঁচবো। কিন্তু যখনই সেই সরকার আসলো 2 বছর পরই শুরু হয়ে গেল পার্ক স্ট্রিটের ঘটনা। সেখানেও ঘটনাকে বলা হয়েছিল সাজানো ঘটনা বা মেয়েটার অ্যাফেয়ার আছে, অনেক কিছু বলা হয়েছিল, সেখানে বিচার চাওয়া হয়েছিল। তো সেই জায়গায় মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের কমেন্ট করেছিলেন এবং আমাদের তারপরেই 13 সালে যখন আমরা আন্দোলন শুরু হয়ে গেল আন্দোলন, এবং আমরা যখন আমাদের বোনকে আমরা জানতে পারলাম যখন রাত 8টার সময় যে আমাদের পাশের বাড়ির আমাদের বোন এইভাবে তাকে নৃশংসভাবে তার পা দুটি চিরে দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে, রাত 8টার সময় যখন আমরা জানতে পারলাম আমরা ছুটে গেছিলাম একটা রাস্তার ধারে যে আমরা দেখবো সেই ডেড বডিটা। তো এই মানে গ্রামের ছেলেরা সেখানে আগে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু গ্রামের প্রত্যেকটা ছেলেরা বলেছিল তোমরা মেয়েরা যাবে না, সেই দৃশ্যটা তোমরা দেখতে পারবে না। কিন্তু সেই রাত্রে যখন আমি আমার ছোট শাশুড়িকে নিয়ে 2 কিলোমিটার দৌড়ে সেই ডেড বডি দেখতে গেছিলাম, সেই রাত্রে জল কাদা তার উপর দিয়ে হেঁটে গেছিলাম, গিয়ে সেই দৃশ্য দেখে আমরা এক সেকেন্ডও ভাবিনি যে এই রাজ্যে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী আছেন। আমরা তখন পুলিশ এসে বলেছিল সরে যাও এই ডেড বডি আমরা নিয়ে যাব, কিন্তু আমরা বলেছিলাম এই বডি আমরা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত মিডিয়া আসবে। সেই বডিকে আঁকড়ে ধরে প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা সারা রাত সেখানে জেগেছিল। তারপরের দিন আমরা ছোট ছোট কাগজে এবং ডিমের যে পেটিগুলো হয় না তাতে আমরা লিখেছিলাম দিদি বিচার চাই, আপনি আমাদের গ্রামে আসুন। 5-7 জন মহিলা মিলে আমরা রাস্তায় গেলাম, সঙ্গে ছিল ছেলেরা বলেছিল গ্রামের যে তোমরা সামনের সারিতে থাকো, কারণ আমাদের রাজ্যে যিনি মহিলা মুখ্যমন্ত্রী তানার কাছে যদি আমরা দাবি করি তাহলে মহিলা হয়ে মহিলাদের কথাই শুনবে। আমরা তখন গেলাম এবং প্রত্যেকটা বাড়িতে গেছিলাম, গিয়ে বলেছিলাম চলো আমাদের ঘরেও মা আছে বোন আছে, এর বিচার কিন্তু আমাদের পেতে হবে প্রত্যেকের। তখন আমাদের গ্রামের মানে এটা আজকের দিন আমি যদি না বলি ভুল হবে, আমরা আন্দোলনের মুখ হতে পারি, সামনে হয়তো নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষকে আমরা যখন একত্রিত করেছিলাম বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকটা মানুষ ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল যে একটা বিচার হোক। 13 দিন ধরে আন্দোলন করলাম, 13 দিনের মাথায় আমাদের সাথী হলো আমাদের টুম্পা 13 দিনের মাথায় মানে আসলো আমাদের গ্রামে, টুম্পাও আসলো আমাদের সাথে, আমরা একসাথে সেই দিন টুম্পাও ছুটে গেছিলো, আমরাও ছুটে গেছিলাম, গ্রামের সমস্ত মানুষ ওই মহিলা মুখ্যমন্ত্রীর পিছনে ছুটে গিয়েছিলাম যে দিদি আমাদের বোনকে এইভাবে নৃশংসভাবে মারা হয়েছে, যারা মেরেছে তারা আপনাদের দলেরই লোক, তারা কিন্তু এখানে সব শাসক দলের লোক, তারা টিএমসি করে, তাদের বিচার আমরা চাই। দিদি তখন কি বললেন, এখনও দিদি বলেই সম্মান করছি আমরা, দিদি তখন কি বললেন যে তোমরা সব মাওবাদী, এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকেই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ আন্দোলন আমাদের শুরু হলো, আমরা রাষ্ট্রপতির দরবারে পর্যন্ত গেলাম। মানুষ এই রাজ্যে মানে টিএমসি সরকারটা ছিল কি বলুন তো, টিএমসি সরকারটা ছিল একটা ক্যান্সার, আর মানুষ এই ক্যান্সারটার ওষুধ হলো সাধারণ মানুষ সেই ওষুধ দিয়ে দিয়েছে, এই ক্যান্সার নির্মূল হয়েছে। তাই এই ক্যান্সারের পরিপ্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে আজকে যেহেতু টপিকটা শুনুন মুখ্যমন্ত্রী, তার কাছে আমাদের একান্ত অনুরোধ, করো জোরে আমি তার কাছে অনুরোধ করব, এবং আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয় তার কাছেও আমি অনুরোধ করব। আমরা অনেক কষ্ট করেছি স্যার, অনেক দরবারে হেঁটেছি, রাজ্য থেকে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত ছুটেছি, শুধু বিচারের আশায়, শুধু বিচার চেয়েছি আমরা, আর কিছুই চাইনি। তাই এই দলটা এসেছে অনেক কিছুর বিনিময়ে, সেটা নারী সুরক্ষা 1 নম্বর পয়েন্ট। মায়েরা বোনেরা কিন্তু 1500-1500 টাকার জন্য কোনো দিনও ভাবিনি, মায়েরা বোনেরা ভেবেছে যে নারী সুরক্ষা চাই, তার জন্য তারা লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে তারা আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। তাই আমাদের অনুরোধ
যে আমরা যেন মায়েরা সুরক্ষিত থাকি, আমরা যেন শুধু কামদুনি বলে নয়, কামদুনি, গেদে, গাইঘাটা, পার্ক স্ট্রিট, কার্যকর, যেখানে যা ঘটনাগুলোর ফাইল চাপা পড়ে আছে, এই রাজ্য সরকারের পুলিশ তারা কিনে নিয়েছিল তাদের সরকারি উকিলকে, 34টা উকিল বদল করে দেওয়া হয়েছিল কামদুনির মামলায়। আমরা কিন্তু বিচার পাইনি স্যার। সেই আবার শুরু হোক কামদুনির ফাইল খোলা, আমরা যেন বিচার পাই, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা যেন বিচার পাই। তারপরে আমি আরেকটা কথা বলতে চাই স্যার, আমি যখন আসছিলাম অনেকেই মানে যেহেতু অ্যাড দেওয়া হচ্ছিল যে আমরা এই প্রোগ্রামে যাচ্ছি, প্রচুর ফোন টোন আসে, যেহেতু আমরা একটু গ্রামের মধ্যে দিকে থাকি, প্রত্যেকে বলছিল এই যে এই সরকারের কাছে কয়েকটা দাবি জানিও, যে স্কুলগুলোতে যে মোবাইলগুলো দেওয়া হয় না স্যার, মোবাইলটা দেওয়া বন্ধ করা হোক, আর শিক্ষক আর পড়াশোনা শিক্ষক নিয়োগ করা হোক। আমাদের কামদুনিতে একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে একটাও শিক্ষক নেই স্যার, একটাও শিক্ষক নেই, স্কুলটা পুরো বন্ধ হয়ে আছে। আর গ্রামের মধ্যে বাচ্চারা স্কুলে যেতে পারে না, যদি স্কুলটায় কয়েকটা শিক্ষক থাকে মিনিমাম, তাহলে না ওই স্কুলটা চালু করা যায়। স্কুলটা খুব সুন্দরভাবে পরিকাঠামো ওখানে তৈরি করা, জায়গাটাও প্রচুর বড়। তারা আমাকে বলছিল সাধারণ মানুষের যেটা মিনিমাম দাবি, আমরা এটাই আশা করব যে শঙ্কর শুনলেন। হ্যাঁ বলি আমি দিনের পর দিন শুধু কামদুনি, আমাদের কামদুনির মামলা বলে নয়, যেটা হচ্ছে সরকারি চাকরির প্রার্থীদের পাশে পর্যন্ত গিয়ে বসেছি, তাদের সাথে আন্দোলন করেছি, ডিএর মানুষের সাথে তাদের পাশে বসেছি, ডিএর আন্দোলন করেছি। তো প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকারের কাছে আবেদন থাকবে যে চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হোক, তারা সত্যি অসহায়, ডিএ দেওয়া হোক, প্রত্যেকটা স্কুল চালু হোক, শিক্ষা ব্যবস্থা হোক, শুধু পেটে দুটো ভাত খাওয়া নয়। ও গ্রামের মধ্যে যে রেশনের চালগুলো দেওয়া হচ্ছে না স্যার, অনেকে আমাকে দেখায় যে দেখ না মৌসুমি কি চাল দিচ্ছে, চালগুলো খাওয়ার মতো নয়, কাঁকর ভর্তি। আচ্ছা তারা গরিব মানুষ, অসহায় মানুষ, তারা তো দুটো ভাত খাবে, সেটাও যদি এরকম কাঁকর মিশানো চাল দেয় তাহলে গ্রামের মানুষ খাবে কি করে? আমার মনে হয় শঙ্কর যথেষ্ট নোট করে নেওয়া উচিত। এক তো হচ্ছে স্কুলের পরিকাঠামো, দুই হচ্ছে শিক্ষক নিয়োগ, এবং তৃতীয়টাও একেবারে নোট করা উচিত, সেটা হচ্ছে ডিএর আবেদন। একেবারে যে স্পষ্ট প্রতিশ্রুতি বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে রেখেছিল, ডিএর আবেদন। ধন্যবাদ মৌসুমী এই এতগুলো পয়েন্ট তুলে ধরার জন্য। দেখুন, পরের বক্তার কাছে আসব। এখন আমাদের এই রাজ্যের রাজনীতিতে সবসময় একটা বড় চর্চার বিষয়, অন্তত ইদানিংকালে যেটা দাঁড়িয়েছে, সেটা হলো ভাইপো। তবে এ রাজ্যে আবার এমন ভাইপোও আছে যে তিনি প্যারাশুটে নেবে শটান সিংহাসনে বসেননি, তার নামে ঝুড়ি ঝুড়ি দুর্নীতির অভিযোগ নেই, কিংবা তার প্রয়াত কাকা কোনো সুপারিশপত্র লিখে রেখে যাননি। কিন্তু কি অদ্ভুত সমাপতন দেখুন, একসময় পরপর দুবার লোকসভা ভোটে তখনকার লাল দুর্গ দমদম কেন্দ্রে জয়ী হয়েছিলেন কাকা, আর তার প্রায় আড়াই দশক পর উত্তর দমদমে সবুজ দুর্গ চুরমার করে দিলেন ভাইপো। কাকা লড়েছিলেন মধ্য গগনে থাকা বামফ্রন্টের বিরুদ্ধে, আর ভাইপো লড়লেন দম্ভের তুঙ্গে থাকা তৃণমূলের বিরুদ্ধে। কাকা সাংসদ হয়ে পৌঁছে গেছিলেন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায়, আর ভাইপো চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েটকে হারিয়ে এ রাজ্যে বিজেপির প্রথম মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে জল্পনা তুঙ্গে। বুঝতেই পাচ্ছেন আমি এতক্ষণ যার কথা বলছি তিনি প্রয়াত তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার। তৃণমূল সরকারের অর্থমন্ত্রীকে 26,000-এরও বেশি ভোটে ধরাশায়ী করে সৌরভ বিধানসভায় পৌঁছেছে, আর আপাতত পৌঁছবে আমাদের পোডিয়ামে তার কথা বলতে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। সুমনদা সহ মঞ্চে উপবিষ্ট আমি শেষের দিকে শ্রোতা, আমার পরে আর একজন আছেন বক্তা, সবার শুনেছি, শেষের দিকে বলার খুব একটা কিছু থাকে না, সবাই মোটামুটি কভার করে নিয়েছেন। আমি আজকের একটা ছোট্ট ঘটনা দিয়ে আমার বক্তব্য শুরু করি। আমি যেখান থেকে মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়েছি, উত্তর দমদমে, আমি প্রচারের সময় একটি বাড়িতে যাই এবং সেখানে গিয়ে জানতে পারি অত্যন্ত দরিদ্র, মানে কলকাতা শহরের মধ্যে এরকম বাড়ি আছে দেখা যায় না সচরাচর, ওপরে পাকা ছাদ তো নেই, কোনো মতে একটা আচ্ছাদন রয়েছে। সেই বাড়িটায় 50 বছর ধরে বিদ্যুৎ সংযোগ হয়নি। হ্যাঁ, ঠিক শুনছেন, 50 বছর।
সেই বাড়িটা কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল থেকে ঠিক 2.5 কিলোমিটারের মধ্যে, যশোর রোড থেকে 600 মিটারের মধ্যে। আজকে এবিপি আনন্দেও গেছিল সেখানে, নিশ্চয়ই দেখাবেন ডিটেলসে। প্রচারের পরে তারা আমার কাছে আসেন যে আপনি কথা দিয়েছিলেন। তা আমি তৎপর হয়ে তাদের গতকাল তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। না হয়নি, আমি এটা বলার জন্য বলছি না। কাল বেশি রাতে মুখ্যমন্ত্রীর একটা ফোন আসে আমার কাছে, উনি কোনো চ্যানেলে খবরটা দেখেছিলেন, এবং যেহেতু আমি নতুন বিধায়ক, শঙ্করদা এখানে সিনিয়র রয়েছেন বা যাদের রয়েছেন, আমাকে তিনি বলেন তুমি ওখানে গিয়ে ওই পরিবার আর কি কি সরকারি সুবিধা পেতে পারে সেটা নিজে গিয়ে দেখে আসবে। যার ফলশ্রুতিতে আজকে আমি যাই এবং আমার আজকে চোখে জল এসে যায়। একদম আধপেটা খাওয়া একটা পরিবার, একবেলা খাওয়ার জোটে, বৃদ্ধা মা, তার মেয়ে এবং নাতনি থাকে, তিনি ছেলে স্বামীকে হারিয়েছেন, এবং তার দাবি এতদিন ধরে কি ছিল, আমার বাড়িতে একটা বিদ্যুৎ সংযোগ হোক, কারণ 110 টাকা লিটার কেরোসিন আমি কিনতে পারছি না। এবং এটা কেন হয়নি সেটার জন্যে দায়ী তার শরিকিরা সব তৃণমূলের নেতা ছিলেন। ওই ভূমি থেকে উচ্ছেদ করার জন্য এত বছর ধরে সেখানে বিদ্যুৎ সংযোগ আসেনি, 15 বছর। তার আগে বামফ্রন্ট সরকার বিদ্যুৎ দেয়নি, তারা তৃণমূল করতো বলে বামফ্রন্ট দেয়নি, এবং তৃণমূল আসার পরে তৃণমূলও দেয়নি। সুতরাং সেই মুখ্যমন্ত্রীর এত যদি একটা ছোট বিষয়ের উপর নজর থাকে সুমনদা, তাহলে শুনুন মুখ্যমন্ত্রী আজকে করছেন, আমি নিশ্চিত পরের মাসে মুখ্যমন্ত্রীকে শুনুন করতে হবে। আজকে এই যে নতুন সরকার আমাদের এসছে, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আশা নিয়ে, বুকে অনেক সাহস সঞ্চয় করে কিন্তু এই সরকারটাকে এনেছে। প্রসূনবাবু বলছিলেন যে কোনো আনফোর্স এরর হয়ে গেছে বা রং সার্ভিস হয়ে গেছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, আনফোর্স এররও হয়নি, রং সার্ভিসও হয়নি। ম্যাচ রেফারিটা চেঞ্জ হয়ে গেছে। ম্যাচ রেফারি ম্যানেজ ছিল বলে গত ইলেকশনগুলো আপনারা জিততেন। ম্যাচ রেফারি নিজের কর্তব্য পালন করেছে বলে সরকার পরিবর্তন হয়ে গেছে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দিয়েছে। আজকে আমরা অর্থনীতির কথায় যদি যাই, এই পশ্চিমবঙ্গে অশোকনগরে যে তৈল ভাণ্ডার খুঁজে পাওয়া গেছিল, তার পরিমাণ জানেন? 240 মিলিয়ন ব্যারেল অয়েল রিজার্ভ রয়েছে, এবং এটা এ গ্রেড অয়েল। এটা ওএনজিসির রিপোর্ট বলছে, সমস্ত তেল সংস্থার রিপোর্ট বলছে, যার মার্কেট ভ্যালু আজকের দিনে প্রায় 15 লাখ কোটি টাকা। একটা সরকার এত বড় একটা অপরচুনিটি কি করে ছেড়ে দিতে পারে? সেই সরকার কি সত্যি পশ্চিমবঙ্গের কোনো উন্নতি চেয়েছিল? আজকে সেই সরকার কেন করেনি? তার মনে হয়েছিল যেহেতু তৈল সম্পদ কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাবে, আমি ওখান থেকে কাটমানি নিতে পারবো না, সুতরাং আমার দেশের অর্থনীতি চুলোয় যাক, আমার রাজ্যের অর্থনীতি চুলোয় যাক, আমার কত কর্মসংস্থান হয় সেটা চুলোয় যাক, আমার দরকারই নেই। তার থেকে আমি 4টে বিল্ডিং করে স্কোয়ার ফিট মেপে কত টাকা নিতে পারি, আমি সেই দিকে মন দিই। আজকে যখন এই উত্তর দমদমে দেখুন, ভারতীয় জনতা পার্টির সাথে অন্য দলের পার্থক্যটা কোথায়? 2018 সালে এই উত্তর দমদমে নিমতা থানায় আমাকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছিল। আমার অপরাধ কী ছিল? একটা নাবালিকা ধর্ষণ হয়েছিল, তার বিচার হয়নি বলে আমরা থানাতে কথা বলতে গেছিলাম।
আজকে সেই উত্তর দমদম থেকে আমি নির্বাচিত হয়েছি এবং সেদিন যারা আমাকে মেরেছিল, আজকে আমি দলীয় শৃঙ্খলা মেনে আমার রাজ্য সভাপতির নির্দেশে তাদের বাড়িগুলো যাতে না জ্বালিয়ে দেয় আমি নিজে গিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে, তাদের বাঁচিয়েছি। এটাই ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেসের পার্থক্য। আজকে দেখুন এই সরকার কতগুলো প্রমিস করে এসছে, মানুষকে একটা আশ্বাসের ভিত্তিতে এসছে। সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, কর্মসংস্থান, শিল্পের পুনরুজ্জীবন এবং পরিকাঠামোর উন্নয়ন, আর স্বচ্ছতার সাথে সব মানুষের কল্যাণ সাধন, যেখানে তুষ্টিকরণের কোনো জায়গা নেই। এই তুষ্টিকরণের জলজান্ত উদাহরণ গত দুদিন ধরে আপনারা সংবাদ মাধ্যমে দেখছেন। আমাদের কলকাতা এয়ারপোর্ট পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এয়ারপোর্টগুলোর মধ্যে একটা, এবং এখানে যারা একটু বয়স্করা আছেন, রজতদা রয়েছেন এখানে, রজতদা দীর্ঘদিন লন্ডনেও ছিলেন। একটা টাইমে ব্রিটিশ এয়ারওয়েজ এখান থেকে ডাইরেক্ট লন্ডন ফ্লাইটে যেত, বন্ধ হয়ে গেছে। লুফথানসা বন্ধ হয়ে গেছে, এরোফ্লোট বন্ধ হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ কিন্তু প্যাসেঞ্জার না। আপনি যদি প্যাসেঞ্জারের ডেটা বের করেন সুমনদা, আপনি দেখবেন কলকাতা থেকে লন্ডন বা জার্মানির ট্রাফিক ভায়া দিল্লি বা ভায়া বম্বে হয়ে কোনো শহরের থেকে কম নয়। কারণ হচ্ছে বিমানবন্দরের সম্প্রসারণ হয়নি এবং নিরাপত্তা, এবং তার কারণ কি? রানওয়ের মধ্যে একটা মসজিদ রয়েছে। 1998 সালে আমার কাকা প্রয়াত তপন শিকদার এটিকে পার্লামেন্টে তোলেন যে বিমানবন্দর সম্প্রসারণের জন্যে এটিকে স্থানান্তরণ করা দরকার। আজকে যেখানে দুটো রানওয়ে ঠিক করে এখানে অপারেট করতে পারে না, সেখানে লাগাতার 3টে রানওয়ে, যেহেতু ওটা আমার কনস্টিটিউয়েন্সিতে পড়ে, আমি আধিকারিকদের সাথে লাগাতার মিটিং করছি, 3টে রানওয়ে লাগাতার এখানে অপারেশনাল হতে পারে, এবং এই অবস্ট্রাকশনটা থাকার জন্যে নিরাপত্তাজনিত কারণে সব ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কলকাতার থেকে চলে গেছে। আপনি তুষ্টিকরণ করতে গিয়ে রাজ্যের আপনি কতটা ক্ষতি করেছেন এটা কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে। আজকে এরকম না যে এই স্থানান্তকরণ বলপূর্বক কখনো করার চেষ্টা করা হয়েছে, তাদের বিকল্প ব্যবস্থা দেওয়া হয়েছে। এবং আমার মুখ্যমন্ত্রীর যেহেতু অগ্রাধিকার কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ এবং তার উন্নতিকরণ, সেখানে আজকে কিন্তু বারবার এই একটি বিষয় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আইনি পথের সমস্যার সমাধান হবে, এটা প্রশাসনিক বিষয়, প্রশাসনিক টেবিলে ঠিক হবে, কিন্তু আমি বলছি সদিচ্ছা। এই সরকার 15 বছরে কলকাতা বিমানবন্দরের উন্নয়নের জন্যে একটা সদর্থক পদক্ষেপ যদি নিয়ে থাকেন, তৃণমূলের প্রতিনিধি যারা আছেন তারা এখনই আমাকে বলতে পারেন। উন্নত শহরে নামলে আমরা কি দেখি? শহরের মধ্যে একটা ঝাঁ চকচকে শহর গড়ে ওঠে যাকে অ্যারো সিটি বলে। আমি যখন অ্যারো সিটি নিয়ে কথা বলতে যাই, দেখি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে অ্যারো সিটির কোনো প্রপোজালই জমা পড়েনি, অথচ এখানকার সাংসদ কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিলেন, যিনি এয়ারপোর্টের বাই ডিফল্ট চেয়ারম্যানও হন। তাহলে একটা উন্নত শহর যখন তার উন্নত এয়ারপোর্ট দিয়ে চেনা যায় যে সেই এয়ারপোর্টের ট্রাফিক কত, সেই এয়ারপোর্টের পরিকাঠামো কীরকম, তার মানে 15 বছর ধরে যারা আমরা চিৎকার করে গেছি কেন শিল্প আসছে না, কেন, একে তো নিরাপত্তার অভাব, দ্বিতীয় নম্বর পরিকাঠামোর, এগুলো তো বেসিক নিড। এই সরকার তাহলে মানুষের কাছে নির্বাচিত হবেন এই আশা করেন কিসের ভিত্তিতে? একদিকে নারী নিরাপত্তা নেই, টুম্পাদি মৌসুমিদিরা বসে রয়েছেন, একদিকে মানুষের নিরাপত্তা নেই,
আমার ভাই বিশ্বজিৎ বসে রয়েছে, আমি অনেকবার ওর বাড়িতে গেছি, এখনও সময় পেলে যাই। একদিকে শিক্ষকরা বসে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন, একদিকে দীপঙ্কর ভাই তার নৃশংসভাবে যে মানে গায়ে কাঁটা দিয়ে শিউরে ওঠার ঘটনা জানাচ্ছেন। তারপরেও যদি আপনি বলেন আনফোর্সড এরর হয়ে গেছে, তাহলে তো এটা মানুষ কখনোই মানবে না। তাই আজকে এই সরকার আপনাদের সরকার, মুখ্যমন্ত্রী আপনাদের মুখ্যমন্ত্রী, মানবদরদী মুখ্যমন্ত্রী, এবং সর্বোপরি এটা ভারতীয় জনতা পার্টির সরকার, যে সরকার মানুষের শর্তে চলে, পার্টির শর্তে সরকারকে চালায় না। তাই একটু সময় দিন, সরকার পুরোপুরি যখন ফাংশনাল হয়ে যাবে, আমি নিশ্চিত সুমনদাকে আর একটা প্রোগ্রাম করতে হবে, মুখ্যমন্ত্রীকে শুনুন। ধন্যবাদ। ধন্যবাদ সৌরভ। সৌরভ স্কোয়ার ফিটের কথা বলে আমায় মনে করিয়ে দিল যে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে 81 বছরের ওই প্রবীর মুখোপাধ্যায়, বোধহয় ডাক্তারবাবু, সারা জীবন মানুষের চিকিৎসা করেছেন, তিনি এসে বলছেন এই সোনাপাপ্পু আর শান্তনুর সিনহা বিশ্বাসদের নেক্সাস তার নিজের জমিতে, নিজের বাড়িতে, বাড়ি ভেঙে বহুতল হয়েছে, তাদের কাউকে ফ্ল্যাট দেওয়া হয়নি, ফ্ল্যাট চাইলে রিভলভার বের করে দিনের পর দিন ভয় দেখানো হয়েছে, হাঁটতে অসুবিধা হয়, কোনো রকমে জনতার দরবারে পৌঁছেছে। মানে আমি বলছি এইটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, শিক্ষা নিয়ে এত কথা আছে, অমিত আছে, আমার পরের বক্তার কাছে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প শোনাই। রাইটার্স বিল্ডিং থেকে শিক্ষা সচিব ফোন করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্যকে, বললেন জরুরি দরকার, সেই জন্য উপাচার্যকে রাইটার্স বিল্ডিংয়ে আসতে হবে। খদ্দরের ধুতি পাঞ্জাবি পরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কঠোর গলায় সেদিন বলেছিলেন, Don't you know I am the Vice Chancellor of Calcutta University. I can't go to Writers Building. এমনই ইস্পাত কঠিন ব্যক্তিত্ব ছিলেন উপাচার্য সত্যেন্দ্রনাথ সেন। আশুতোষ মুখোপাধ্যায় থেকে সত্যেন সেন, সত্যেন সেন থেকে সন্তোষ ভট্টাচার্যরা বারবার প্রমাণ করে দিয়েছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় ওই গোলদিঘির গোলামখানা নয়। খুব অল্প সময় তার পদে থেকেও পরের বক্তা প্রমাণ করে দিয়েছেন যে শিরদাঁড়ার জোরে তিনি ওই কিংবদন্তি উপাচার্যদের যোগ্য উত্তরসূরি। তিনি শান্তা দত্ত দে। সাম্প্রতিককালে প্রাক্তন শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারিতে তিনি কর্ণপাত করেননি, শাসক দলের গুন্ডা বাহিনীর সামনে মাথা ঝোঁকাননি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে পরীক্ষা বাতিলের অন্যায় দাবিকে তিনি যুক্তি দিয়ে খণ্ডন করেছেন, নির্ধারিত দিনে যথাসময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা নিয়েছেন। আবার কসবা ল কলেজের নির্যাতিতার পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে তিনি ছাত্রছাত্রীদের জন্য সব ছাড়তে রাজি আছেন, কিন্তু শাসক দলের চোখ রাঙানির ভয়ে 1 ইঞ্চি জমিও তিনি ছাড়বেন না। আমার পরের বক্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের কাছ থেকে এই সরকারের কাছে তার কি প্রত্যাশা সেটাও শুনে নেব। একটা মজার বিষয়, বেশ কয়েক দফা দেখতে পাচ্ছি যে সুমন কোন এক রহস্যজনক কারণে আমাকে একদম শেষ বক্তা রাখে। তবে শেষ বক্তা হওয়ার কতগুলো সুবিধে আছে। সেটা 1 নম্বর হলো যে শ্রোতারা শুনতে শুনতে খুব ক্লান্ত হয়ে পড়ে হাই উঠতে থাকে সবার, সুতরাং খুব অল্প স্বল্প বললেও খুব একটা অসুবিধে হয় না। আর দ্বিতীয়ত, যদি বা একটু বেশিও বলি, যদি বা, তাহলে ওই শেষ বক্তার কথাগুলো কিন্তু রেশ থেকে যায়। আমি জানি না সুমন কোন বুদ্ধিতে সবসময় আমাকে শেষ বক্তা করে, যাই হোক অভিযোগ নেই। তো যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এবারের ইলেকশনের রেজাল্টের পরে এই নখদন্ত বার করা সরকারের পতন দেখে আশার আলো তো অবশ্যই আমারও জেগেছে সবার মতো। তা মনে একটু আনন্দ, ফুরফুরে বাতাস। ঠিক তেমনই সময় একটা দুঃসংবাদ মনকে কেমন যেন ভারাক্রান্ত করে দিয়েছে। আর সেই ভারাক্রান্ত একটা মন নিয়ে এই এবিপি আনন্দের সভায় মনের আনন্দে আসাটা একটু বিঘ্ন ঘটেছে। সেটা হলো অনিক দত্ত, যার শেষকৃত্য সেরে রুদ্রনীল এখানে এসে বসেছে আজ। অনিক দত্ত, সত্যজিৎ রায়,
তার আগে ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তার পরবর্তীকালে আমার কাছে, আমার মনে হয় আরও অনেকের কাছেই, একটা অত্যন্ত মেধাবী, ট্যালেন্টেড একজন চিত্র পরিচালক, যিনি স্পর্ধায় মাথা তুলে অনেক সিনেমা করেছিলেন, হাস্যরসের শ্লেষাত্মক আবরণে রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন, বিগত সরকারকে নানাভাবে আক্রমণ করেছিলেন, আর সেই অপরাধে তাকে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হয়েছিল। তার অনেক সিনেমা থেকে যাবে চিরকাল মানুষের মনে, আমাদের সবার মনে। অনিক দত্ত বেঁচে থাকবেন, কিন্তু তাকে যে তিল তিল করে কষ্ট দেওয়া, যেটা পাপিয়া অধিকারী বলেছেন, তার অনেক সিনেমা মুক্তি পেতে পারেনি, অনেক কষ্ট পেতে হয়েছে মুক্তির জন্য। একটা তো যদুবাবুর নাতনি বলে একটি সিনেমা তো মুক্তিই পায়নি, নন্দনে স্থান পায়নি, যেখানে আজ তার মরদেহ শায়িত ছিল। তো এই তিল তিল করে কষ্ট দেওয়া, ওরকম ট্যালেন্টেড একজন চিত্র পরিচালককে কত লড়বে, লড়তে লড়তে কোনো সময় হয়তো বা তার মন ভেঙে যেতে পারে। তিনি কি আত্মহত্যা করেছেন আমরা জানি না, তাকে কি হত্যা করা হয়েছে আমরা তাও জানি না, কিন্তু এটা জানি যে এই সামগ্রিক অবস্থার জন্য দায়ী কিন্তু একটা অত্যন্ত দুর্নীতিপরায়ণ এবং দুর্বিনীত শাসক, যার অত্যাচার তাকে তিল তিল করে একটা অবসাদের জায়গায় নিয়ে গেছে। আমি বলতে বাধ্য, সবাই তো শেষ পর্যন্ত এতটা লড়াই করে উঠতে পারে না। আমরা হারিয়েছি এই দুর্বিনীত শাসক এবং এই দুর্নীতিপরায়ণ সমাজের জন্য অত্যন্ত মূল্যবান একজন মানুষকে আমরা হারিয়েছি। এই মুহূর্তে আজ তারই শেষকৃত্য সেরে রুদ্রনীল এখানে হাজির। আমিও একইভাবে তার থেকে অনেকই সামান্য গুণাবলীর দিক থেকে তুলনাই হয় না, কিন্তু একজন শিক্ষাবিদ, আদ্যান্ত স্বাধীন শিক্ষাবিদ, মাথা উঁচু করে ছাত্র দরদি মানসিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারে বসার পরে সমাজটার আর এই দুর্বিনীত শাসকের দুর্নীতির ছবিটা আমার কাছে এত প্রকট এবং পরিষ্কার হয়ে যেতে লাগলো যে লড়াই শুরু হয়ে গেল। এবং আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আশুতোষ মুখার্জির ছবির দিকে তাকিয়ে, যে চেয়ারে আপনি বসেছিলেন, যে লিগাসি আপনি বহন করেছিলেন, ব্রিটিশের উদ্দেশ্যে কড়া ভাষায় বলে দিতে পেরেছিলেন যে তোমাদের চোখ রাঙানিকে মানি না, 1 টাকাও মাইনে নেব না। সেই চেয়ারের মর্যাদা রাখতে গেলে আমাকেও কিন্তু এমনই শক্ত মেরুদণ্ড নিয়েই বসতে হবে, কারণ আমার উপরেও অনেক অত্যাচার আসবে। ঠিক তাই শুরু হয়ে গেল প্রথম দিন থেকেই। ঘরে এসে তৃণমূল ছাত্র পরিষদের অত্যাচার, ওয়েবকুপা নামক একটা শিক্ষক সংগঠনের অত্যাচার, সমস্ত রকম অত্যাচারকে আমি অত্যন্ত শান্ত মাথায় হাসি মুখে সম্পূর্ণ তাদেরই বুমেরাং করে ফেরত দিতে পেরেছিলাম। তারপর এলো আবার নতুন প্রক্রিয়ায় পরীক্ষা পিছনোর জন্য চাপ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আদৌ তাদেরই প্রতিষ্ঠা দিবসই নয়, ওটা কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। যাই হোক, সেই প্রতিষ্ঠা দিবসের পরীক্ষা পিছনোর জন্য নীলবাতির গাড়ি চেপে বড় বড় বিকাশ ভবনের সব বড় বড় আমলারা সিন্ডিকেট রুমে এসে বসেন এবং জোরালো চাপ সৃষ্টি করেন যাতে পরীক্ষাটা পিছিয়ে দিই। সেদিন আমি আমার নেতৃত্বে সমগ্র সিন্ডিকেট একসাথে তাদের এই অত্যন্ত অযৌক্তিক বক্তব্যকে রিফিউজ করেছিল। এবং ওই সিন্ডিকেটেই ওই আমলারা বলেছিলেন যে মমতা ব্যানার্জির এই অনুরোধটা যেন আমরা রাখি, ওখানেই বলেছিলেন। আবার শিক্ষামন্ত্রীও বলেছিলেন
যে উনি তো এমন কিছু ইন্টারফেয়ার করেন না, তো ওনার এই অনুরোধটা রাখলেই পারতেন উপাচার্য, কিন্তু যুক্তির প্যাচে ফেলে আমরা সেদিন কিন্তু জয়লাভ করেছিলাম। আমরা বলেছিলাম যে কিছুতেই আমরা পরীক্ষা পিছোতে পারবো না, কারণ পরীক্ষা অনেক দিন আগে ঠিক হয়ে যায় এবং 30,000 ছাত্র পরীক্ষা দেবে এবং তাদের নানা রকম প্রোগ্রাম ফিট করা থাকে। পরীক্ষা হয়ে গেলে কোথাও বেড়াতে যাবে, নানা রকম থাকে। আর পরীক্ষা যদি পিছোতেই হয় তাহলে আগামী দিনে আমাকে এসইউসিআইয়ের জন্য পরীক্ষা, ডিএসওর জন্য পরীক্ষা পিছোতে হবে, তাদেরও প্রতিষ্ঠা দিবস, এসএফআইয়ের জন্য পিছোতে হতে পারে, তাদেরও পরীক্ষা দিবস থাকবে, কংগ্রেসেরও থাকবে। তাহলে কর্মসংস্কৃতি দাঁড়াবে কোথায় গিয়ে? তাই পরীক্ষা এভাবে কোনো রাজনৈতিক কারণে পরীক্ষা পিছনো যাবে না। ক্যালেন্ডারে ছুটি থাকলে পিছনো যাবে। এই ঘটনাটাই মিডিয়া, আমি তো জানতাম না তখন যে এবিপি আনন্দ বা আরও অন্যান্য মিডিয়া গিয়ে হাজির হবে আমার কাছে, আমার সেটা একেবারেই জানা ছিল না। এই মিডিয়া এই বিষয়টাকে মানুষের কাছে নিয়ে যায়। পরীক্ষার দিনও সবাই আতঙ্কগ্রস্ত ছিল যে এই লুম্পেন ছেলেরা যেখান থেকে প্রোডাকশন হয়, আমি কোথাও একটা বলেছিলাম বোধহয় এবিপির কোনো চ্যানেলে, যে গ্যাং ডাকাত, গ্যাং রেপিস্ট, গ্যাং বদমাশ তৈরি করে। এরা রাস্তায় রাস্তায় অবরোধ করে ছাত্রদের নাজেনি ঝামেলায় ফেলে দেয়, পরীক্ষার্থীদের। কিন্তু আমরা সরাসরি পুলিশের কাছে, জেলায় এবং কলকাতায় কমিশনারের কাছে, ডিজিপির কাছে চিঠি দিয়ে জানিয়ে দিই যে পরীক্ষা যাতে ঠিকভাবে হয় তার সামগ্রিক দায়িত্ব নিতে হবে সরকারকে, সামগ্রিক দায়িত্ব নিতে হবে পুলিশের, এবং পরীক্ষা কিন্তু নির্বিঘ্নে হয়েছিল। এই ঘটনার পরে সরকারের প্রবল রোষের মুখে পড়তে শুরু করলাম। একদিন সন্ধেবেলা ফেরার পথে অন্ধকার রাস্তায় হকি স্টিক এবং উইকেট নিয়ে ওই লুম্পেনের দল দাঁড়িয়ে থাকলো যে গাড়ি আক্রমণ করবে। কিন্তু যারা সৎ এবং সাহসী হয় না, তাদের অগণিত ভালো মানুষ তাদের পাশে দাঁড়িয়ে পড়ে। আমাকে যারা সিকিউরিটি দিত, যে পুলিশরা, তারাই কিন্তু পেট্রোল করে এসে আমাকে জানিয়ে দেয় যে আজকে এই রুটে আপনি যাবেন না, এরা দাঁড়িয়ে আছে, এরা আপনাকে মারবে, গাড়ি ভাঙবে। আমি কিছুদিন অন্য রুট ধরে যাতায়াত করেছিলাম, তারপর আবার সেই রুটেই যাতায়াত করতাম পরের দিকে। তো এইভাবে একটার পর একটা আমাদের তদানীন্তন শিক্ষামন্ত্রী, তিনি এই লুম্পেন ছেলেগুলোকে সমর্থন করছেন। তদানীন্তন মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘটনাগুলো দেখে নীরব থাকছেন, মানে তিনিও সেগুলোকে সমর্থন করছেন। আর আমি লড়াই করতে 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 একটা সময় ব্যাপক মানুষের জনপ্রিয়তা, ব্যাপক মানুষের সমর্থন নিয়ে আলটিমেটলি আমাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চলে আসতে হয়। নানান কারচুপি করে আমাকে চলে আসতে হয়েছে। আজকে এখানে একটা প্রতিবাদের মুখ হিসেবে আমাকে ডেকে আনা হয়েছে। আমি সেই প্রতিবাদের মুখ হিসেবেই মানুষের কাছে প্রতিষ্ঠিত, সবার কাছে প্রতিষ্ঠিত। আমি আজকে এখানে শুনুন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে আমি কয়েকটা কথা শুধু বলতে চাই, যে শিক্ষার ক্ষেত্রে রাজনীতিকরণ দৃঢ় হাতে বন্ধ করা দরকার। শিক্ষা, বিশ্ববিদ্যালয় এবং কলেজ এই লেভেলে চূড়ান্ত রাজনীতিকরণ একটি কাজও হয় না রাজনীতির বাইরে। সেখান থেকে শিক্ষাকে মুক্ত করুন, করতেই হবে মুক্ত, না হলে সুশিক্ষার ব্যবস্থা আমরা করতে পারবো না। এই ক্ষেত্রেও একটা বিশাল সাবধানতার কথা আমি বারবার মনে করিয়ে দিতে চাই, সেটা হলো যারা উপাচার্য, বর্তমান রেজিস্ট্রার কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং যে অফিসাররা আছেন, যারা তৃণমূলের কুকাজের সাথী ছিলেন, প্রতিনিয়ত সেই কুকাজগুলো করে গেছেন আমি চলে আসার পরে, তারা মুহূর্তের মধ্যে শ্যামাপ্রসাদের গলায় মালা পরাচ্ছেন,
মুহূর্তের মধ্যে বিজেপি হয়ে যাওয়ার জন্য বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। এটা যদি আটকানো না যায় তাহলে আমাদের বিজেপির শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তার স্থিতধী এবং অত্যন্ত সুচিন্তিত বক্তব্য রাখেন। সুমনের সঙ্গে একটা বক্তব্য আমি খুব মন দিয়ে ফলো করেছিলাম। উনি বলেছেন যে 4 ঘন্টার বিজেপি বা তৎকাল বিজেপিদের 4 ঘন্টা তৃণমূল বা তৎকাল তৃণমূলীদের যদি বিজেপিতে স্থান দেওয়া হয় তাহলে বিজেপির তৃণমূলীকরণ হতে বেশি দেরি হবে না। এই ডায়লগটা ওনারই, ঠিক সেটাই ঘটবে। এবং এরা নানাভাবে চেষ্টা করছে যে কিভাবে তারা বিজেপির মধ্যে ঢুকে যেতে পারে। খুব সাবধান হতে হবে এই ব্যাপারে, যে স্রোতের মতো মানুষ কিন্তু যে মুহূর্তে তৃণমূল হেরেছে সেই মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে স্থান নেওয়ার চেষ্টা করছে। আর এরাই কিন্তু তৃণমূলের সরকারের ভুল নীতিগুলোকে প্রয়োগে ব্যাপকভাবে সাহায্য করেছে, প্রতিনিয়ত সাহায্য করেছে। দ্বিতীয় কথা আমি যেটা বলবো, যেটা কামদুনি প্রসঙ্গে আমি আর একটি কথা বলবো না, অনেক কিছু ওনা বলেছেন। আমি শুধু বলবো অভয়ার কথা। অভয়ার মৃত্যুটা কিন্তু অন্য নারী নির্যাতনের সঙ্গে এক করে দেখলে চলবে না। অভয়ার মৃত্যু হয়েছে একটা প্রাতিষ্ঠানিক খুন। সেটা যদি অভয়া যদি নারী না হয়ে যদি ছেলে পুরুষ হতো, আর যে অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদ করেছিল তাকে কিন্তু পুরুষ হলেও খুন হতে হতো, নারী হিসেবে তার উপর কিছু এক্সট্রা নির্যাতন হয়েছে। তাই এই প্রাতিষ্ঠানিক খুনের ওপরে তদানীন্তন সরকার যেভাবে তার উপর ঢাকনা চাপা দেওয়ার চেষ্টা করেছে, যেভাবে সেই তৎকালীন যে ওখানকার অধ্যক্ষ তাকে সঙ্গে সঙ্গে অন্য আরেকটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেলছিল, আমরা সবাই জানি। আমার মনে হয়, এবং আমার মনে হয় ব্যাপক বুদ্ধিমান মানুষের মনে হবে, যে এই প্রাতিষ্ঠানিক খুনটার প্রতিটি পদক্ষেপে যে তার খুনটাকে চাপা দেওয়া হয়েছে তার প্রতিটি পদক্ষেপ তদানীন্তন মুখ্যমন্ত্রী, পার্টির সুপ্রিমো সবটাই জানেন, অবশ্যই জানেন। তাই তাদের সাজা দিতে গেলে শুধুমাত্র 3টে পুলিশ অফিসারের সাসপেনশনই নয়, সাজা দিতে গেলে মাথা পর্যন্ত সাজা দেওয়ার দরকার হয়ে পড়বে। সেটা অবশ্যই করা দরকার। অভয়া আমাদের শরীরে, আমাদের বুকের ভেতরে ক্ষত সৃষ্টি করে রেখেছে। আর তৃতীয় আরেকটি কথা বলবো, সেটা হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে এনইপি চালু করা হয়েছে, নিউ এডুকেশন পলিসি, শঙ্করবাবু আছেন এখানে। নিউ এডুকেশন পলিসি আমি যখন উপাচার্য তখন থেকে এটাকে আমরা প্রয়োগে নিয়ে গেছি, কিন্তু এই নিউ এডুকেশন পলিসি সম্পর্কে একটু রিভিউ করার বোধহয় দরকার আছে। কারণ এই নিউ এডুকেশন পলিসিতে দেখা যায় যে ব্যাপক ছাত্ররা অনার্সের সঙ্গে সঙ্গে পাস কোর্স বা মাইনর সাবজেক্টের প্রেশারটা এত বেড়ে গেছে যে ব্যাপক ছাত্ররা এই মাইনর সাবজেক্টে ফেল করে বসে আছে। তাই এটা নিয়ে আমাদের আর্থসামাজিক কাঠামোতে আমাদের কিন্তু একটু চিন্তাভাবনা করার দরকার আছে। শেষ করব, 2বার বেল পড়ে গেছে, এত বিষয়টা এত বড়, তবুও বলবো সেটাই, যে একটি কথা আমার মনের মধ্যে সবসময় ঘোরে, তা হলো যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। তাই আগামী যে সরকার এসেছেন তাদের উদ্দেশ্যে, যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই জঞ্জাল সরানোর কাজে, পরিষ্কার করার কাজে যেরকম দরকার, যতটা সাহায্যের দরকার সেই সাহায্য করার জন্য কোনো কিছু আশা না করেই বলছি, কোনো ব্যক্তিগত আশা নেই আমার, কোনো আকাঙ্ক্ষা নেই আমার, শুধু একটা শুদ্ধিকরণ, একটা সুস্থ রাজনৈতিক বাতাবরণ, একটা সুস্থ শিক্ষা ব্যবস্থার জন্য এই জঞ্জাল সরানোর কাজে আমার সাহায্য অবশ্যই পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ শান্তাদি। দেখুন, দুটো ছোট্ট রসিকতা। এক হচ্ছে, শান্তাদির কথা শুনে বুঝলাম যে, নিশ্চিন্ত হলাম বলা যায়, সব সিন্ডিকেটই একই রকম নয়। 2, যে বড় বড় বিনোদনমূলক অনুষ্ঠানে, সংবাদ নয়, সেখানে কিন্তু একদম শেষে তারকা পারফর্মারদের রাখা হয় দর্শককে ধরে রাখতে। সে যাই হোক, প্রত্যাশা কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, সকলে আমার কাছে যত কিছু চায়, সকলেরে আমি তাহা পেরেছি কি দিতে।
দেখুন, ভরসা ইনের স্লোগানের ওপর মানুষ ভরসা রেখেছে, নিজেদের দুহাত উজাড় করে এই নতুন সরকারকে তারা সমর্থন করেছেন। তাই পালা বদলের সরকারের কাছে প্রত্যাশার পারত্যা ঊর্ধ্বমুখী থাকবে, এটাই স্বাভাবিক। তবে খুব বড়সড় কিছু তো নয়। চাহিদা বলতে রাজনীতির দাদা দিদি মুক্ত এলাকা, সিন্ডিকেটের জুলুম ছাড়া বেঁচে থাকা, দুহাতে কাজ, মাথার ওপর ছাদ, ব্যাস এটুকুই। আমরাও আশা করব এই সরকার যেন শুধু গভর্নমেন্ট বাই দ্য পিপল আর গভর্নমেন্ট অফ দ্য পিপল হয়েই থেমে না থাকে, যেন সব অর্থেই গভর্নমেন্ট ফর দ্য পিপলও হয়। তবেই তো গণতন্ত্রের সার্থকতা। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।